শিক্ষার্থী বন্ধুরা, যথারীতি চলে এসেছি আমরা। কেমন আছো তোমরা সবাই? আমরা মোটামুটি 20-30 সেকেন্ড ওই যে একটু আসতেছে, তাই না? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আরেকটু ঠিক আছে, টাইট করে দাও, টাইট করে দাও, এগুলা এগুলা। ওকে, গুড মর্নিং। আচ্ছা, শাহরিয়ার শাওন ভাই 5 মিনিট লেট। আসলে আমরা শুরু করি ভাই ডিউ টাইমে, বুঝছে, 11টায়। এই যে সেটআপটা দিতে আর করতে অনেক সময় প্রতিদিনই কোনো না কোনো একটা ভেজালে পড়ে যায়, বুঝছে। এই জন্য 2-4-5 মিনিট তোমাদের অনেক সময় হয়ে যায়, এই জন্য আমি সরি। হ্যাঁ, আসলে টাইমটা মেনটেন করা উচিত। তোমরা যখন বাস্তব ক্লাসগুলোতে আসবা তখন কিন্তু এটা খুব মেনটেন করা হয় ভাইয়া, বুঝছো। কারণ তোমাদের পরে তো ব্যাচ থাকে, তোমাদের পরে ব্যাচ থাকে, তোমাদের আগে ব্যাচ থাকে। ফলে যে কোনো একটা ব্যাচের যদি আমি টাইম মেনটেন না করি তাহলে সব ব্যাচগুলোর উপরেই ভাই এটার ইফেক্ট পড়ে। হ্যাঁ, আমাদের মনে আজকে সব ক্লিয়ার আছে না? লাইট, ভিডিও, তারপর সাউন্ড, তাই না? আচ্ছা, তুর্য, থ্যাংক ইউ ভাইয়া। সালামু আলাইকুম। তুর্য প্রতিদিনই ক্লাস করো, ঢাকা থেকে জয়েন হবো আমাদের সঙ্গে। ওকে, তোমরা মোটামুটি 110 স্টুডেন্ট জয়েন করছো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমরা শুরু করে দিতে পারি আপাতত, তাই না? দেখো, আজকে আমরা যেটা পড়ব, আমি তোমাদের জানো যে সাধারণত যদি আমি কোনো কারণে ভুলে না যাই বা আমার যদি ব্যস্ততা না থাকে তাহলে কিন্তু তোমরা দেখবা যে আগের দিন রাতে আমি তোমাদের গ্রুপে স্ট্যাটাস দিয়ে দিই আজকে আমরা কি পড়ব। তো সেখানে নিশ্চয়ই তোমরা দেখেছো যে আজকে আমরা পড়ব মৌলসমূহের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। তার সাথে যদি আমরা সময় পাই তাহলে বেশ কিছু এমসিকিউ সলভ করব। আরেকটা বিষয় তোমরা খেয়াল করবা, এটা কিন্তু তোমাদের গাফলতির জন্য হচ্ছে। সেটা হচ্ছে, তোমরা দেখলাম যে গ্রুপে বেশ কিছু এমসিকিউ পোস্ট দিয়েছো, আমার খুব ভালো লেগেছে। তোমরা আবার সেটা সলভ করেছ, মানে তোমাদের আদার্স ফ্রেন্ডরা সেটা সলভ করেছে। সেটা হচ্ছে, আমি যখন কোনো টপিকস পড়াই খেয়াল করে দেখবে একটু, যদিও বাস্তব ক্লাসে এটা আমি আরও বেশি দেখাই, যে টপিক্সটা আমি পড়াই সেই টপিক্স থেকে যত ধরনের সিকিউ এমসিকিউ আছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে দেখাই দিই। এবং তোমরা দেখি যে পরে ওইটা আবার হয়তো বুঝে উঠতে পারো না বা এরকম। কারণ তোমাদের খাতায় যদি বিষয়গুলো লেখা থাকে, আমি যত স্পষ্ট করে তোমাদের বলি, তাহলে কিন্তু প্রবলেম হওয়ার কথা না। 2-1টা করে হতে পারে। যেমন দেখলাম বোধহয় কেউ এই যে N2 থেকে এই যে N1 এরকম এমসিকিউ আছে না, যে কোন ইলেকট্রন ট্রানজিশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি শক্তি নির্গত হয়, তারপর হচ্ছে এই যে তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করা, যেটা এগুলো কিন্তু অনেকেই দেখলাম 2-1জন তোমরা পোস্ট দিয়েছো। হ্যাঁ, তো এগুলো কিন্তু অবশ্যই ভাই তোমাদের গাফলতি বলছি আমি এই কারণে, এই জন্য লাইভ ক্লাস করাটা সবচেয়ে ভালো। আচ্ছা, আমি তো চাইলে তোমাদের এই ক্লাসগুলো রেকর্ড করে তোমাদের আপলোড করতে পারতাম গ্রুপে, বলো পারতাম না? রেকর্ড করে গ্রুপে ক্লাসগুলো আপলোড করে দিলাম, কিন্তু তখন আসলে ওই যে আচ্ছা দেখবো, দেখা হচ্ছে, টেনে দেখা হয়, বা তারপর অনেক ধরনের প্রবলেম থাকে আসলে। বাট লাইভ ক্লাস যখন, আমি কিন্তু বারবার বলছি যে তোমার সাইকোলজিতে কাজ করে, যে টিচার কিন্তু এখন সরাসরি ক্লাস নিচ্ছে। ফলে কোনো একটা প্রবলেম হলে আমি কমেন্টে যদি জানাই তাহলে সেটা সলভ হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমার প্রত্যেক দিনের একটা টার্গেট থাকে যে আগামীকাল 11টার সময় আমার লাইভ ক্লাস আছে, আমার ওই সময় ক্লাসটা আমার করতেই হবে। ফলে দেখবা ওই টাইমে তোমার পড়াটা কিন্তু হয়ে যাবে ভাই। কি ঠিক আছে? ওকে, তাহলে আমরা আজকে শুরু করব যেটা, সেইটা হলো আমরা ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে মৌলসমূহের অবস্থান নির্ণয় করব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা সিয়া কিলো, বোর্ডটা একটু পরিষ্কার করেন। আমি বুঝলাম না ভাই, বোর্ডটা তো পরিষ্কার আছে না? শাহরিয়ার বা সিয়া কিং, সমস্যা আছে ভাই বোর্ডে? কি
বোর্ডে কি কোনো প্রবলেম হচ্ছে একটু বলো দেখি, একটু বলো তো ভাই তোমরা। হ্যাঁ সেটাই বলছি শুভ্রদেব, সব তো ওকে ভাই, সেটা আমি তো মনে হচ্ছে ভাই। শোনো একটা জিনিস সবসময় মাথায় রাখবা যে অনলাইন ক্লাসগুলো তোমরা বাস্তব ক্লাসের মতো ফ্লেভার চাইলে তো হবে না ভাই, বুঝছো, একটু এভাবেই দেখে নিতে হবে আর কি। তো যাক, যদিও তোমরা তোমাদের সিলেবাসে বা বইয়ের দেখবা তৃতীয় অধ্যায়টার নাম হচ্ছে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। তোমরা দেখবা 3 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে তোমাদের মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। ওই চ্যাপ্টারতে আমাদের 2টা অংশ আছে, একটা অংশের নাম হলো মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম, আর একটা অংশের নাম হচ্ছে রাসায়নিক বন্ধন। অর্থাৎ মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম যেটা আছে এই জায়গাতে আসলে আমরা এই যে মৌলের যে ক্যারেক্টার, তার আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, কে তীব্র জারক কে তীব্র বিজারক, এই বিষয়গুলো আমরা সেখানে গিয়ে পড়বো ভাই, বুঝছো, কারা এস ব্লক মৌল, কারা পি ব্লক মৌল, কারা ডি ব্লক মৌল, কারা এফ ব্লক মৌল, এই ব্লক মৌলগুলো ধর্ম মানে এস ব্লক মৌলগুলো কি ধরনের ক্যারেক্টার শো করে, পি ব্লক মৌলগুলো কি ধরনের ক্যারেক্টার শো করে, এই সব পড়াগুলো আমরা 3 নম্বর অধ্যায়ে গিয়ে পড়বো, ঠিক আছে। 3 নম্বর অধ্যায়ে আমাদের এই জিনিসগুলো আছে। তাহলে এখন শুধু আমরা এই ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে মৌলগুলোর অবস্থান কি করে নির্ণয় করতে হয় সেইটা আমরা করব। আর আরেকটা কথা আমি তোমাদের বলেছিলাম, মনে আছে কিনা ভাইয়া তোমাদের, যে আমরা এই ইলেকট্রন বিন্যাস ছাড়াও শুধুমাত্র পারমাণবিক সংখ্যা শুনে আমরা বলে দিতে পারবো যে মৌলটা পর্যায় সারণীর কোন জায়গায় আছে, সেই টেকনিকটাও আজকে আমরা শিখে নিব। ওকে, সেটা আমরা শিখব। তো শুরু করা যাক। ইলেকট্রন বিন্যাস করি, যে কোনো একটা মৌল আমরা নিয়ে নিই, আর ধরে নাও আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাস করছি ভাইয়া, ঠিক আছে। আয়রন 26, আর্গন, তাই তো, এরপর হচ্ছে 4s2, এরপর হলো 3d6। যদিও সাজিয়ে লেখার নিয়ম 3d6টা আগে লিখতে হবে, 4s2টা পরে লিখতে হবে, কারণ এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা অনুসারে সাজিয়ে লিখতে হয়। কিন্তু আমি তোমাদের বুঝাবো একটা জিনিস, তো এই কারণে সাজিয়ে লিখলাম না ভাই। ওকে, আচ্ছা, ইলেকট্রন বিন্যাসটা করলাম। আধুনিক পর্যায় সারণীতে কয়টা পর্যায় এবং কয়টা গ্রুপ আছে ভাই বলো তো? আধুনিক পর্যায় সারণীতে আমাদের পর্যায় আছে 60টি, তাই না? পর্যায় আছে আমাদের 60টি, আর গ্রুপ আছে 18টি, ঠিক তো? আধুনিক পর্যায় সারণীতে আমাদের পর্যায় 60টি আছে, গ্রুপ 18টি আছে। এটাও কিন্তু এমসিকিউ দেয়, হ্যাঁ, যে পর্যায় সারণীতে পর্যায় কয়টা আর গ্রুপ কয়টা। আধুনিক যে পর্যায় সারণী সেখানে কিন্তু ভাই কোনো ভেজাল করা নাই, অর্থাৎ 1 থেকে 18 পর্যন্ত মৌলগুলোকে গ্রুপে শ্রেণীবদ্ধ করা হয়েছে। জাস্ট 1 2 3 4 5 6 7 এভাবে 18 পর্যন্ত। কি ঠিক আছে? তো প্রবলেম হলো আধুনিক পর্যায় সারণী ছাড়া আগের যে পর্যায় সারণীটা ছিল ভাই, সেখানে কিন্তু এই যে এ বি দিয়ে আলাদা করা আছে, এ বি দিয়ে কিন্তু গ্রুপগুলোকে আলাদা করা আছে। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া? আমি আরেকবার বলে নিই, সেইটা হলো যে আধুনিক পর্যায় সারণীতে পর্যায় হলো 60টা, গ্রুপ হলো 18টা। তো আধুনিক পর্যায় সারণীতে কি করা আছে, এই 18টা গ্রুপকে 1 থেকে 18 পর্যন্ত শ্রেণীবদ্ধ করা আছে। কিন্তু আধুনিকের আগের যে পর্যায় সারণীটা ছিল, আসলে এটাকে আমরা অত্যাধুনিক বলি, আর এটা হচ্ছে আধুনিক। সেটা হলো সেখানে মৌলগুলাকে এ এবং বিতে আলাদা করা আছে। প্রবলেমটা হলো কোন জায়গায় ভাইয়া? দেখো, তোমরা বিগত সালে প্রশ্নগুলো ঘেটে দেখবা, ধর একটা মৌল দিয়ে দিল আয়রন, পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত। দেখা যাচ্ছে যে ওই 1 থেকে 18 পর্যন্ত কাউন্ট না করে এ বি দিয়ে কাউন্ট করা হচ্ছে। তোমাদের আধুনিক অত্যাধুনিক পর্যায় সারণীতে 1 থেকে 18 পর্যন্ত কাউন্ট করা হচ্ছে, কিন্তু পরীক্ষায় বেশিরভাগই এ বি দিয়ে দিয়েছে। ফলে আমাদের কিন্তু ভাই দুটাই শিখতে হবে, বিশেষ করে পরবর্তীতে যখন তোমরা অ্যাডমিশন টেস্টে যাবা ভাই, পরবর্তীতে যখন ভাইয়া তোমরা অ্যাডমিশন টেস্টে যাবা, অ্যাডমিশন টেস্টে তখন কিন্তু এইটাই বেশি দেয়। দেখবে অ্যাডমিশন টেস্টের কোশ্চেন মানে কিন্তু এ বি দিয়ে। আমি তোমাদের দেখাচ্ছি, কি সমস্যা,
আমি এ বি দিয়ে, আমি তোমাদের একটু পরেই প্রশ্নগুলো দেখালে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? তো এ বি দিয়ে ধরলে 18 কেমনে হয় জানো? এ বি দিয়ে যখন আমরা মৌলগুলোকে শ্রেণীবদ্ধ করি তখন 18 সংখ্যাটা কেমনে হয় জানো? এই যে 1 থেকে 7 পর্যন্ত, 1 থেকে 7 পর্যন্ত এ এবং বি দুটাই আছে। তাহলে 1A 1B, 2A 2B, 3A 3B, এরকম কয়টা হলো? 1 থেকে 7 পর্যন্ত এই গ্রুপগুলোকে এ এবং বি আলাদা করা হয়েছে, মানে 1A 1B আছে, 2A 2B আছে। তাহলে এইভাবে 1 থেকে 7 পর্যন্ত এ বি যদি হয় তাহলে মোট কয়টা গ্রুপ হচ্ছে এখানে? 14টা। মানে 1 থেকে 7 পর্যন্ত এ বি দিয়ে যদি আমরা করি 1A 1B, 2A 2B, এভাবে 7 দুগুণ 14। 8 নাম একটা গ্রুপ আছে ভাইয়া, জানো? 8 নাম একটা গ্রুপ আছে, এর এও নাই বিও নাই, আমি সবই দেখাবো আজকে, টেনশন নাই, সব দেখাবো আমরা। 8 নাম একটা গ্রুপ আছে, তার এও নাই বিও নাই, কিন্তু 8 গ্রুপের মধ্যে আবার 3টা ভাগ আছে, 3টা ব্লক আছে। তাহলে 7 দুগুণ 14, আর এর মধ্যে আছে 3টা, কত হলো? 17। আর নিষ্ক্রিয় গ্যাসের একটা গ্রুপ, শূন্য একটা গ্রুপ, এই মিলে হলো 18। মানে এখানে এত ভেজাল করা আছে, চিন্তা করে দেখো। 1 থেকে 7 পর্যন্ত এই বিভাগ, 7 দুগুণ 14, 8 গ্রুপের আবার 3টা ব্লক, 14 আর 3 17, আর শূন্য একটা গ্রুপ, এই মিলে হলো 18। আর অত্যাধুনিক পর্যায় সারণীতে কোনো ঝামেলা নাই, শুধু 1 থেকে 18 করলেই হয়ে গেল। এবং এই গ্রুপ নির্ণয় শিখতে আমাদের 2 মিনিটও লাগবে না, এটা অত্যাধুনিকটা শিখতে আমাদের 2 মিনিটও লাগবে না, খুব দ্রুতই আমরা এটা করে ফেলতে পারবো। বাট এইটাতে একটু টাইম লাগবে, তাই আমরা আজকের পর্যায় সারণীতে গ্রুপ এবং পর্যায় এ বি দিয়ে আগে শিখে নিব যে এ বি দ্বারা কিভাবে। এবং তোমাদের বইয়ে কিন্তু তোমরা দেখবা ভাই, তোমাদের বইয়ে যে পর্যায় সারণীটা দেওয়া আছে, এই যে তোমার যে বই, আমি তোমাদের যে কনসেপ্ট বুকটা দিয়েছি, শুধু এইটা এমন কোনো কথা নেই ভাই, তোমাদের কাছে যে বই আছে মূল বই, যে কোনো পর্যায় সারণীতে তোমরা দেখবা, এই যে উপরে দিয়ে দেখবা 1 2 3 4 থেকে 18 পর্যন্ত সংখ্যায়িত করা আছে, আবার নিচে দেখবা এ বি দিয়েও সংখ্যায়িত করা আছে। ওকে, তোমরা এই কারণে আজকে যখন আমি গ্রুপ পর্যায় নির্ণয় তোমাদের শেখাবো, তোমরা এই পর্যায় সারণীটা বের করে শিখবা। ওকে, আসলে আমি একটা জিনিস তো তোমাদের বলি যে কোনো কিছু শিখতে গেলে কিন্তু শুরু থেকে শিখতে হয় একদম, তাহলে বেসটা বেশি ভালো হয়। ওকে, যেমন তোমাদের সাব্বির ভাইয়া তো এখানে বসে ক্লাস দেখে, তোমার সাব্বির ভাইয়ার কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ক্লাসও খুব ভালো বুঝতে পারে, অ্যাডমিশন টেস্টের ক্লাস কিন্তু খুব ভালো বুঝতে পারে না, কারণ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ক্লাসগুলো তো ধারাবাহিকভাবে চলে, বাট অ্যাডমিশন টেস্টের ক্লাসগুলো তো ভাই ধারাবাহিকভাবে চলে না। ওখানে শুধু স্টুডেন্টদের যেগুলো জটিল, যেগুলো ক্রিটিক্যাল, যেগুলো প্রবলেম হয় সেগুলো নিয়ে আলোচনা করা হয়, কারণ সহজ সরল সাধারণ জিনিসগুলো তো তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে করে এসেছে। ওকে, আচ্ছা মাইন আমরা লিখছি ভেজালের জন্য পরীক্ষার হল অনেকের পেট খারাপ হয় না। আচ্ছা প্লিজ প্লিজ তোমরা নিজেদের মধ্যে আলোচনা করো না, আবারও বলছি নিজেদের মধ্যে আলোচনা করো না ভাই, কারণ আমি ভাবছি তোমরা আমাকে কিছু জিজ্ঞেস করছো, কিন্তু একটাও তো আমাকে জিজ্ঞেস করো নাই, নিজেদের মধ্যে সব আলোচনা করেছ। ওকে, তাহলে আমরা শুরু করছি। ওকে, তাহলে আমরা প্রথমেই এ বি দিয়ে শুরু করব। ওকে, এ বি দিয়ে গ্রুপ নির্ণয় করা যখন শেষ হয়ে যাবে আমাদের, তখন আমরা শুরু করব 1 থেকে 18। ওইটা আমরা বললাম তো 2 মিনিট লাগবে করাইতে, ওটা খুব সহজ। এবং পরীক্ষায় যদি 1 থেকে 18 দ্বারা সংখ্যায়িত গ্রুপ পরীক্ষায় দেয় তাহলে কেউ ভুল করবে না, তোমরা ওটা বোধহয় 9 10 পড়ে এসছো। ওকে, তাহলে পর্যায় নির্ণয় নিয়ে কোনো টেনশন নাই ভাই। পর্যায় হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে তার সর্ববহিস্থ যে স্তরটা সেটাই পর্যায়। কি বললাম? কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে তার সর্ববহিস্থ যে স্তরটা সেটাই হলো পর্যায়। তাহলে খেয়াল করো, এই যে মৌলটার, এটার সর্ববহিস্থ স্তর কোনটা? তো অনেকেই মনে করতে পারো এইটা বোধহয় সর্ববহিস্থ স্তর, কারণ সবার শেষে লিখেছি। আসলে সর্ববহিস্থ স্তরটা হলো ওই মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখবা সবচেয়ে বড় প্রধান কোয়ান্টাম সংখ্যা কত আছে, সবচেয়ে বড় প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা থাকবে সেটাই হলো পর্যায়। তো আমরা আয়রনে দেখতে পাচ্ছি সবচেয়ে বড় প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4। কি ঠিক আছে? কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে তুমি সাজুগুজু করে দাও,
আর ওই উল্টাপাল্টা করে লিখো না কেন, দেখবা যে ওই মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বড় প্রধান কোয়ান্টাম সংখ্যা কোনটি, সবচেয়ে বড় প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা, সেটাই হলো পর্যায়। তাহলে আয়রনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় প্রধান কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে এখানে 4, অতএব এই মৌলটা হলো চতুর্থ পর্যায়, এই মৌলটা চতুর্থ পর্যায়। আমার বিশ্বাস তোমাদের পর্যায় নিয়ে কোনো প্রবলেম নাই, কি ঠিক আছে ভাই? যে কোনো খুব ইজি কথা। একটা ছোট বাচ্চাকেও যদি বলি আমরা একটা ইলেকট্রন বিন্যাস করে দিয়ে যদি বলি যে বাবু তুমি একটু দেখো তো এই যে এস ডি বা পি এই প্রতীকগুলোর আগে সবচেয়ে বড় সংখ্যা কত, সেও কিন্তু বলে দিতে পারবে সবচেয়ে বড় সংখ্যা কত। ওই সবচেয়ে বড় যে প্রধান কোয়ান্টাম সংখ্যাটা সেটাই হবে ওই মৌলটার পর্যায়, এখানে আর কোনো কথা নাই। আমার বিশ্বাস এইটা নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন নাই, তোমরা বুঝতে পেরেছ। তাহলে তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে একটু বলবো আমাকে, প্যালাডিয়াম 46 যদি আমরা জানি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, এর ইলেকট্রন বিন্যাস হলো ক্রোমিয়াম ক্রিপ্টন 4d10। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও প্যালাডিয়াম পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত। প্লিজ তোমরা কেউ বই দেখে করবা না, প্লিজ প্লিজ কেউ পর্যায় সারণী, আপাতত পর্যায় সারণী বন্ধ রাখো, বন্ধ রাখো। তোমরা বই দেখে বললে তো হয়েই গেল রে ভাই, এখানে তো নকল করা হয়ে গেল এবং আলটিমেটলি তুমি ক্ষতিগ্রস্ত হবা, কারণ তুমি ভালো বুঝতে পারবা না। তাই ক্লাস করার সময় কখনোই নকল করার চেষ্টা করবা না ভাই, নকল পরীক্ষার হলে করবা, কিন্তু ক্লাস করার সময় নকল করলে কোনো লাভ নাই, কারণ ক্লাস করার নকল করলে তুমি ক্ষতিগ্রস্ত হবা। আচ্ছা, শাশ্বত চৌধুরী 5, মারুপা রূপা 5, আরশি তানিয়া 5, অপূর্ব প্রামাণিক 5, মুক্তি প্রমা 4, মাহিন শারিয়ার 5, সৌরভ চৌধুরী না ভাই বুঝলাম না কি লিখছো। আচ্ছা তোমরা সবাই ম্যাক্সিমামই উত্তর 5 লিখেছো এবং উত্তরটা ঠিক দিয়েছ, তাহলে আমি আর এটা বুঝাচ্ছি না, ঠিক তো? কারণ তোমরা যেহেতু বুঝে গেছো, সবাই বুঝে গেছো। আচ্ছা অনিন্দিত অবশ্য একটা ভালো কাজ করছো, সে একদম 5S0 লিখে দিয়েছো। আসলে 0টা তো না লিখলেও চলে, তাই না? আমি না এখানে লিখি নাই, কারণ অনেক মৌল, তুমি কি কোনো মৌলের 0টা লেখো? 0 তো না লিখলেও চলে, ঠিক কি না? তো দেখো ভাই একটু, তোমরা সবাই খুব ভালো লিখেছ। আসলে এটার 5S0 ছিল, তাই না? যদিও এই পঞ্চম পর্যায়ে তার কোনো ইলেকট্রন নাই, কিন্তু তারপরেও ভাই প্যালাডিয়ামটা হচ্ছে পঞ্চম পর্যায়ের মৌল। এখন এটার যদি তুমি একটা ব্যাখ্যা বলতে চাও, এক্স্যাক্ট ওরকম কোনো ব্যাখ্যা নাই, তবে আমি এখন একটা টেকনিক বলবো, এই টেকনিক শুনলে ইলেকট্রন বিন্যাস তোমার জাহান্নামে যাক, পর্যায় নির্ণয় তোমার ভুল হবে না। কথা ক্লিয়ার নাকি কথার মধ্যে কোনো ভেজাল আছে কি? ঠিক আছে, এখানে তোমাদের এই জন্য পিরিয়ড নির্ণয় করার সময় এই প্যালাডিয়ামের 5S0টা দেখাতে হবে, কারণ এটা পঞ্চম পর্যায়ের মৌল, কি ঠিক আছে? তাহলে একটা ব্যাপার দেখছো, কখনো কখনো ভুল থেকেও দারুণ কিছু হয়। তো ভুল থেকে যদি দারুণ কিছু হয় তাহলে ভুলই ভালো। মানে ব্যাপারটা এরকম, কোন একটা স্টুডেন্ট মনে করো প্যালাডিয়ামের ইলেকট্রন বিন্যাস সে জানে না ব্যতিক্রম, সে ভুল করে এই কাজটা করে ফেললো 48 5S2, তাহলে কিন্তু তার পর্যায়ে ভুল হওয়ার কোনো চান্সই নাই, কারণ তার দেখো অলরেডি পঞ্চম পর্যায়ে ইলেকট্রন চলে গেছে, কি ঠিক আছে? কিন্তু এটার ইলেকট্রন বিন্যাস হলো এইটা, আর এসটা তোমাদের এই কারণে পিরিয়ড নির্ণয় করার সময় তোমাকে এই 5S0টা দেখাতে হবে ভাইয়া, এটা পঞ্চম পর্যায়ের মৌল। তো তোমার পর্যায় নির্ণয় ঠিক হলো কিনা, কোনো ব্যতিক্রমতা আছে কিনা, এটা তুমি নিজেই ট্রাই করতে পারবা। কিভাবে একটু দেখি, কোনো প্রবলেম না? তোমাদের মানে কমেন্টগুলো আমি দেখবো না ভাইয়া, বুঝছো? মানে কমেন্ট দেখে কোনো লাভ হচ্ছে না, তোমরা আজে বাজে কমেন্ট করতেছ। সেটা হলো, যদি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা 1 থেকে 2 এর মধ্যে হয়, তাহলে চোখ বন্ধ করে বলবা ওটা প্রথম পর্যায়ের মৌল, প্রথম পর্যায়। আমার ইলেকট্রন বিন্যাস জাহান্নামে যাক, আমার ইলেকট্রন বিন্যাস জাহান্নামে যাক। যদি 1 থেকে 2 এর মধ্যে পারমাণবিক সংখ্যা হয় তাহলে ওটা প্রথম পর্যায়ের মৌল। আমার ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমক যাই হোক না কেন, এটা মিলতেই হবে। যদি 3 থেকে 10 এর মধ্যে হয় তাহলে আমার মৌলটা হবে দ্বিতীয় পর্যায়ের। যদি 11 থেকে 18-র মধ্যে হয় তাহলে অবশ্যই মৌলটা হবে তৃতীয় পর্যায়ের।
যদি 19 থেকে 36-এর মধ্যে হয় তাহলে মৌলটা হবে চতুর্থ পর্যায়ের। যদি 37 থেকে 54-র মধ্যে হয় তাহলে এটা হবে পঞ্চম পর্যায়ের। যদি 55 থেকে 86-র মধ্যে হয় তাহলে এটা হবে ষষ্ঠ পর্যায়ের। আর যদি 87 থেকে 118-র মধ্যে হয় তাহলে এটা হবে সপ্তম পর্যায়ের। কোনো কথা হবে না, এখানে মিলতেই হবে এগুলোর মধ্যে। যদি তোমার কখনো উল্টাপাল্টা হয় তাহলে এর সাথে মিলাই দেখবা মিলতেছে কিনা। আমরা যেমন একটু আগেই দেখলাম প্যালাডিয়াম, আমরা একটু আগে দেখলাম প্যালাডিয়ামের ইলেকট্রন বিন্যাস, এটা আমরা ইলেকট্রন বিন্যাস করলাম 4d10 লিখার পর ধরো তোমার কোনো কারণে তোমার কাছে মনে হলো যে এই মৌলটা চতুর্থ পর্যায় হতে পারে, ইলেকট্রন বিন্যাস দেখে তোমার কাছে মনে হলো যে চতুর্থ পর্যায় হতে পারে, তুমি এখন ওই পারমাণবিক সংখ্যাটা মিলায় নাও। এখানে কার মধ্যে পড়তেছে দেখো তো, কি মানিক মিয়া কার মধ্যে পড়তেছে এখানে? 46 কার মধ্যে পড়ছে? গুড, পঞ্চমের মধ্যে, কারণ 37 থেকে 54-এর মধ্যে আছে এই সংখ্যাটা। তার মানে অবশ্যই পঞ্চম পর্যায় হবে, ওখানে কোনো কারণে ভুল হতে পারে, ইলেকট্রন বিন্যাস কোনো কারণে ব্যতিক্রম হতে পারে, কিন্তু এইটার কোনো ভুল নাই। কি ক্লিয়ার? যারা শর্টকাট পদ্ধতি জানে তাদের সাথে লাগতে নাই, কারণ যে কোনো কাজের দেখবা তার একটা শর্টকাট পদ্ধতি বের করে ফেলবে। বিল গেটস একটা কথা বলেছিলেন না, যে কোনো কাজ যদি দীর্ঘ দিন করতে হয় সেই কাজের দায়িত্ব আমি কোনো ফাঁকিবাজকে দিই, তাহলে দেখা যায় তারা কোনো না কোনোভাবে শর্টকাট একটা পদ্ধতি বের করে ফেলে। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করার পর এইটার সাথে তুমি মিলাই দেখবা যে মিলছে কিনা, যদি মিলে যায় তাহলে ঠিক আছে, আর মিলে না গেলে এখানে ভুল নাই। ভুল কোথায়? ইলেকট্রন বিন্যাসে। ওকে ওকে, তোমাদের কোনো ভালো ভালো কমেন্ট নাই ভাই, আজকে বোর্ডটা অনেক বড় সড়ো দেখা যাচ্ছে অবশ্য। ওকে, তাহলে পর্যায় নিয়ে আমার ধারণা তোমাদের আর কোনো প্রবলেম নাই। তো তোমরা কি খেয়াল করছো আমাদের প্রত্যেকটা পর্যায়ে শুরু হয়েছে ক্ষার ধাতু দিয়ে, শেষ হয়েছে নিষ্ক্রিয় গ্যাসে। ক্ষার ধাতু নিষ্ক্রিয় গ্যাস, ক্ষার ধাতু নিষ্ক্রিয় গ্যাস, ক্ষার ধাতু নিষ্ক্রিয় গ্যাস, তাই না? আমরা শুরু করেছি কিন্তু ক্ষার ধাতু দিয়ে, শেষ হয়েছে দেখো নিষ্ক্রিয় গ্যাসে। ওকে, এখানে কিন্তু এটাই দেওয়া আছে, ক্ষার ধাতু দিয়ে শুরু, নিষ্ক্রিয় গ্যাস দিয়ে শেষ। ক্ষার ধাতু কাকে বলে? সাধারণত 1A গ্রুপের মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়। কেন ক্ষার ধাতু বলা হচ্ছে? কোনগুলো মৃৎক্ষার, কোনগুলো হ্যালোজেন, কোনগুলো নিষ্ক্রিয়, কোনগুলো চ্যালকোজেন, কোনগুলো নিক্টোজেন, কোনগুলো অপধাতু, সব পড়বো আমরা ভাই তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ে এগুলো মৌল নিয়ে পুরো পর্যায় সারণী নিয়ে বিস্তারিত আলোচনা আছে ভাই আমাদের তৃতীয় অধ্যায়ে, ঠিক আছে? আচ্ছা, একজন মানিককে কমেন্ট করছে, মানিক মিয়া শোনো মন দিয়া। সমস্যা নাই, আমি তো বলেছি তোমাদের যে তৃতীয় অধ্যায় করার পর দেখবা পুরো পর্যায় সারণী তোমার মাথার মধ্যে আছে, আর যদি না থাকে তাহলে ওই যে ধরে দিবানি। ওকে, তাহলে আমার বিশ্বাস ইলেকট্রন বিন্যাস করার সময় পর্যায় নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। যে কোনো মৌলের পর্যায় নির্ণয় করা খুব ইজি একটা কাজ। এবার চলে যাই আমরা গ্রুপে। তো আমরা প্রথমেই তো এ বি দিয়ে ভাগ করে পড়বো বললাম। যদি মৌলটা এস ব্লক এবং পি ব্লক হয় তাহলে তারা হবে এ উপশ্রেণীর ব্লক। মৌলটা কি একটু মনে আছে ভাইয়া তোমাদের? ওই যে আমি ইলেকট্রন বিন্যাস করার সময় একটু বলেছিলাম, আজও একটুই বলবো, বিস্তারিত বলবো। বললাম যে তৃতীয় অধ্যায়ে কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার সময় ওই মৌলের সর্বশেষ ইলেকট্রনটা যে অরবিটালে যাবে সেটাকে আমরা সেই ব্লক মৌল বলে থাকি। যদি এস অরবিটালে যায় তাহলে এস ব্লক মৌল, যদি পি অরবিটালে যায় তাহলে পি ব্লক মৌল, যদি ডি অরবিটালে যায় তাহলে ডি ব্লক মৌল, যদি এফ অরবিটালে যায় তাহলে এফ ব্লক মৌল। অর্থাৎ কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে তার সর্বশেষ ইলেকট্রনটা যে ব্লকে যাবে সেইটা হচ্ছে সেই ব্লক মৌল। যদি মৌলটা এস ব্লক বা পি ব্লক হয় তাহলে সেটা হচ্ছে এ উপশ্রেণীর, যদি ডি ব্লক হয় তাহলে সেটা হবে বি উপশ্রেণীর। আর হয়তো বলবা তাহলে ভাই এফ ব্লক যদি হয়, যদি এফ ব্লক হয় তবুও সে বি উপশ্রেণীর। তা আমি কিন্তু ডি ব্লক এবং এফ ব্লক হলে বি উপশ্রেণী এইভাবে বলি না,
এ ব্লকটাকে আলাদা করে লিখে দিই, কারণ এ ব্লক মৌল হলে চোখ বন্ধ করে বলবা সেটা হলো 3b। মানে ডি ব্লক মৌল যদি হয় তাহলে সেটা 1b হতে পারে, 2b হতে পারে, 3b হতে পারে, 4b হতে পারে, 5b হতে পারে, 6b হতে পারে, 7b হতে পারে। এগুলো আমাদের বের করে শিখতে হবে। আর এফ ব্লক হলে কোনো কথা হবে না, সেটা কি 3b। এফ ব্লক হলে ওটা ফিক্স 3b, তাই ওটা আলাদা করে লিখে দিলাম। আমার বিশ্বাস এখন তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে, যে এস ব্লক এবং পি ব্লক হলে সেটা এ, ডি ব্লক হলে সেটা হচ্ছে বি, আর এফ ব্লক যদি হয় তাহলে সেটা একদম ফিক্সড, সেটা হচ্ছে 3b। ওকে, তাহলে একটু শুরু করি আমরা। কোন মৌল দিয়ে শুরু করব? না, ছোটখাটো একটা মৌল দিয়ে শুরু করি। পটাশিয়াম, পটাশিয়াম 19, আর্গন, ঠিক আছে ভাই। তারপর হচ্ছে 4s1, এইটা হলো আমাদের পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো পটাশিয়ামের 19 নাম্বার যে ইলেকট্রনটা, পটাশিয়ামের 19 নাম্বার যে ইলেকট্রনটা সেটা কিন্তু এস উপস্তরে প্রবেশ করেছে, ঠিক আছে। পটাশিয়ামের 19 নাম্বার যে ইলেকট্রনটা সেটা এস উপস্তরে প্রবেশ করেছে, আর এস উপস্তরে প্রবেশ করেছে তার মানে ওটা এস ব্লক মৌল। আর এস ব্লক মৌল যদি হয় তাহলে অবশ্যই এটা এ উপশ্রেণীর। তার মানে পটাশিয়াম যে এ উপশ্রেণীর এটা নিয়ে কোনো কথা হবে না। কেন কথা হবে না? কারণ ওটা এস ব্লক মৌল। যদি মৌলটা এস ব্লক বা পি ব্লক হয় তাহলে সেটা এ উপশ্রেণীর। যেহেতু পটাশিয়াম এস ব্লক মৌল সুতরাং এটা এ উপশ্রেণীর। ক্লিয়ার? আর এ উপশ্রেণীর, এ উপশ্রেণীর, এ উপশ্রেণীর মৌলসমূহের, এ উপশ্রেণীর মৌলসমূহের ক্ষেত্রে, এ উপশ্রেণীর মৌলসমূহের ক্ষেত্রে তার সর্ববহিস্থ, আমার বাংলা বানান কিন্তু খুব ভুল হয় ভাই, বুঝছো, তোমরা ধরে দিবা। এ উপশ্রেণীর মৌলসমূহের ক্ষেত্রে তার বহিস্থ শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যাই হলো তার উপগ্রুপ। ও আচ্ছা, উপগ্রুপ কথাটা কেন বললাম ভাই জানো? আসলে অরিজিনালি গ্রুপ তো আসলে দুই, গ্রুপ তো আসলে ভাই দুই। যখন আমরা এ বলছি ওটা উপগ্রুপ, মানে টুটা হলো মেন গ্রুপ। 2a যখন বলবো তখন ওটা উপগ্রুপ, 2b যখন বলবো ওটা উপগ্রুপ। যদিও পরীক্ষায় তোমাদের বলে কোন গ্রুপে, তোমরা গ্রুপই মনে করবে, সমস্যা নাই। আসলে কিন্তু গ্রুপ না, 1 2 3 4 5 এগুলো হলো গ্রুপ। আর যখন ওটাকে আমরা ভাগ করবো এ বি এগুলো দিয়ে, তখন ওটা কিন্তু আসলে উপগ্রুপই বলা হয়। তাই আমি এখানে উপগ্রুপই লিখলাম যে এ উপশ্রেণীর মৌলসমূহের ক্ষেত্রে তার সর্ববহিস্থ শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যাই হলো তার উপগ্রুপ। ওকে, তাহলে দেখো তো পটাশিয়ামের সর্ববহিস্থ স্তরে, পটাশিয়ামের সর্ববহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন আছে? এখানে একটা ইলেকট্রন আছে। সুতরাং পটাশিয়ামটা হলো 1a গ্রুপের মৌল। কি ক্লিয়ার ভাই? পটাশিয়ামটা হলো 1a গ্রুপের মৌল। ও আচ্ছা ভাইয়া, এর বি কি? আচ্ছা ওই যে ভাই এস ব্লক আর পি ব্লক, কে জিজ্ঞেস সারি আর শাওন ভাই, এস ব্লক আর পি ব্লক যদি হয় তাহলে হচ্ছে এ, আর ডি ব্লক বা এফ ব্লক হলে বি, আর এফ ব্লক তো বলেই দিলাম যে 3b। আচ্ছা দাঁড়াও না, আমরা করতে থাকি, দেখবা তুমি বুঝে যাবা ভাই, এটা নিয়ে কোনো প্রবলেম তোমার হবে না। ওকে, এবং তোমরা একটা ব্যাপার খেয়াল করবা, তারাই দেখবা যে আমার গ্রুপে ক্লাস লেকচারটা আপলোড করো, তারাই কিন্তু প্রশ্ন করে, তারাই কিন্তু পড়ালেখা করে যারা লাইভ ক্লাসে থাকে। কিন্তু এই যে মোটামুটি তোমরা এখন 160 70 80-র মতো স্টুডেন্ট, আমার বিশ্বাস এই যে তোমাদের ফার্স্ট ইয়ারে আমার এখানে স্টুডেন্ট প্রায় এখন পর্যন্ত 450-র মতো, এর মধ্যে কিন্তু এই 200 স্টুডেন্টকে আমি দেখছি কন্টিনিউ তারা পড়ালেখা কিন্তু করে। আসলে বললাম না, কোনো কিছু টান না থাকলে আসলে হয় না। আরে যদি আমরা প্রেশার না দিই তাহলে গ্যাস সিলিন্ডার থেকে তো গ্যাসও বের হয় না।
তো প্রেশার না থাকলে কোনো কাজ আসলে হয় না ভাই। এই জন্যই রুটিনটা সেট আপ করে নিতে হয় যে প্রত্যেক রবি মঙ্গল বৃহস্পতিবার 11টা থেকে 12টা পর্যন্ত আমি কেমিস্ট্রি পড়বো। দেখবে পড়াটা কন্টিনিউয়াসলি হয়ে যাবে। এবং আমি তো বললাম যে যখন ক্লাস শুরু হবে তোমাদের বাস্তবে হয়তো আবার এগুলো পড়ানো হবে, কিন্তু তোমার যে বন্ধুটা এই কয়েক মাস পড়ে ফেললো তুমি তো তার থেকে পিছিয়ে গেলা। ও যখন দেখবে ভিতরের জটিল জটিল ক্রিটিক্যাল এমসিকিউ সলভ করবে, তুমি তো এখন কেবল পড়া শুরু করেছ, কারণ তুমি তো শুরুই করেছো তার চেয়ে দেরিতে। ওকে, আর আরেকটা বিষয়, কোনো জিনিস নিয়ে বেশি খুঁতখুত করতে হয় না। লেবু বেশি টিপলে তিতা হয়ে যায়। যদি মনে করো এই কাজটা করা উচিত, করে ফেলবা। তুমি জীবনের সব কাজে সফল হবে এটা তোমাকে কে বলেছে? হতে পারো, নাও হতে পারো, কিন্তু কাজটা শুরু করতে হয়। তুমি যতক্ষণ ধরে ভাববা কাজটা শুরু করবো কি করবো না, তোমার আরেক বন্ধু দেখবা ততক্ষণে কাজটা শুরু করে ফেলেছে। ওকে, যেমন তোমাদের অনেক বন্ধুরা কিন্তু এখনও ভর্তি হচ্ছে, এখানে এখনও কেমিস্ট্রিতে ভর্তি হচ্ছে, কারণ তোমাদের ভর্তি যখন কেমিস্ট্রি কেবল শুরু হয় তখন যে তোমাদের লকডাউন বন্ধ হয়ে গেছে। আবার অনেক বন্ধুরা তোমরা আসো যারা নভেম্বর মাসে ভর্তি হয়ে গেছে, কিন্তু এবং তারা কিন্তু ঠিক ফার্স্ট থেকে ক্লাসগুলো করছে। যেমন কালকে আমাকে একটা স্টুডেন্ট ফোন দিয়ে বললো, ও নতুন স্টুডেন্ট, যে ভাইয়া আমি গ্রুপেতে ক্লাসগুলো দেখছি উল্টাপাল্টা হয়ে আসছে। আসলে গ্রুপে তোমরা ক্লাস লেকচার আপলোড করো, এগুলো কারণে তো ক্লাসগুলো উল্টাপাল্টা হবেই। তোমাদের এখন তারিখ দেখে দেখে যে 18-20টা ক্লাস হয়ে গেছে, এখন সাজিয়ে নিতে হবে। তো এগুলো খুব কষ্টকর না ভাইয়া বলো তো? এই জন্য দিনের কাজগুলো দিনে করে ফেলাটা বেটার। ওকে, তাহলে আমরা এইটা দেখলাম যে পটাশিয়ামটা হচ্ছে 1A গ্রুপের মৌল। আচ্ছা, আমরা এখন একটু আর্সেনিকের ইলেকট্রন বিন্যাস করব। আর্সেনিক কত ভাই? এটার পারমাণবিক সংখ্যা 33। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা হলো 33। ঠিক আছে, তাহলে আর্সেনিকের 33-এর আগে কোন নিষ্ক্রিয় গ্যাস আছে? এই যে যেমন দেখো ভাইয়া, আমি তোমাদের 2 দিন ধরে কিন্তু ইলেকট্রন বিন্যাস পড়িয়েছি। যারা ইলেকট্রন বিন্যাস ভালো করে পড়েছো তাদের ইলেকট্রন বিন্যাস করতে কোনো প্রবলেম হবে না, এবং এতে খুব সহজে তোমরা গ্রুপটাও কিন্তু নির্ণয় করে ফেলতে পারবা। ওকে, তাহলে 33-এর আগে যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে সেটা হলো আর্গন। তাহলে 18 আমাদের হয়ে গেল। 18 মানে 3p6 নিশ্চয়ই মনে আছে। তারপর কি 3d10 4s2 4p3। তাহলে এটা কোন ব্লক মৌল বলো তো ভাই একটু? তোমরা আমাকে বলো, এই আর্সেনিকের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা কোন ব্লকে প্রবেশ করেছে? কোন উপস্তরে প্রবেশ করেছে? পি উপস্তরে। তার মানে আর্সেনিকটা হচ্ছে পি ব্লক মৌল। যেহেতু আর্সেনিকটা পি ব্লক মৌল, অতএব কোনো কথা হবে না, এটা এ উপশ্রেণীর। অতএব আর্সেনিক যেহেতু ভাই আমরা কি বললাম, এস ব্লক এবং পি ব্লক মৌল যদি হয় তারা এ উপশ্রেণীর হবে। যেহেতু আর্সেনিক একটা পি ব্লক মৌল, কারণ তার সর্বশেষ ইলেকট্রনটা পি উপস্তরে প্রবেশ করেছে, তাহলে অবশ্যই সেটা এ উপশ্রেণীর। অবশ্যই সেটা কি এ উপশ্রেণীর। ক্লিয়ার কিনা বলো? এবং আমি বলেছি এ উপশ্রেণীর ক্ষেত্রে তার সর্ববহিস্থ স্তরে যে কটা ইলেকট্রন থাকবে সেটাই তার উপগ্রুপ। আর্সেনিকের সর্ববহিস্থ স্তর কোনটা? 4। তাহলে 4, আমি সর্ববহিস্থ স্তর বলেছি, উপস্তর কিন্তু বলিনি। স্তর মানে এটাও 4 এটাও 4, তার মানে দুটার সমষ্টি হবে। এ উপশ্রেণীর ক্ষেত্রে কোন মৌলের সর্ববহিস্থ স্তরে যে কটা ইলেকট্রন থাকবে সেটাই হবে তার উপগ্রুপ। সর্ববহিস্থ স্তর মোট কয়টি? এর 4 নাম্বার হচ্ছে সর্ববহিস্থ স্তর। এবং কয়টা ইলেকট্রন আছে দেখো তো ভাই? 3 আর 2 5। সুতরাং আর্সেনিকটা হচ্ছে 5A গ্রুপের মৌল। তোমরা আপাতত ভাই ওই 15 নাম্বার গ্রুপ ওটা মাথা থেকে ডিলিট করো। বললাম তো ওইটা বলতে আমার 2 মিনিট লাগবে না। এটা যে 15 নাম্বার গ্রুপ এটা বুঝাইতে 2 মিনিট লাগবে না, তোমরা অলরেডি বোঝোই আর কি। আমরা যেটা নিয়ে শ্রম দিচ্ছি এ বি। তাহলে আর্সেনিক 5A উপগ্রুপের মৌল। এবার তোমরা আমাকে বলো কে বুঝতে পারো নাই। যদি বুঝতে পারো বা না পারো প্লিজ এগুলো আমাকে কমেন্টে জানাও। ভাইয়া বুঝতে পেরেছো যে বুঝতে পেরেছি বা বুঝতে পারিনি, এগুলো একটু জানাও। তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া তোমরা ক্লিয়ার কিনা আর্সেনিক একটা 5A গ্রুপের মৌল সেটা। আচ্ছা, ফাহাদ হোসেন অবশ্য 15 লিখে দিয়েছ। আচ্ছা, আমরা 15। আচ্ছা, নাফিস সৌম্য 6 লিখছো, বুঝলাম না ভাই। আচ্ছা, শামিদ বুঝেছি, থ্যাংক ইউ ভাইয়া। শতাব্দী থ্যাংক ইউ, মাহাদি হাসান থ্যাংক ইউ, স্নিগ্ধা ফ্রেন্ড থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই খুব ভালো বুঝতে পেরেছ এবং আমার বিশ্বাস তোমাদের এ নিয়ে আর কোনো প্রবলেম হবে না। এর মধ্যে আর কোনো নিয়ম নাই।
এ উপশ্রেণীর ক্ষেত্রে আর কোনো নিয়ম নাই, তোমরা রুমে শুধুমাত্র পর্যায় সারণী বের করে ইলেকট্রন বিন্যাস করবা আর একদম অ্যালকোহলের মতো পটাপট হয়ে যাবে, এ নিয়ে কোনো সমস্যা নাই। যত সমস্যা পোলাপান ফেস করে এই বি নিয়ে। আচ্ছা, হাসনানা লিখেছো ঝকঝকা ফকফকা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও আচ্ছা, উপগ্রুপ বলছেন কেন? ওই যে বললাম ভাই, মেনলি তো 5 হলো গ্রুপের নাম, আর 5A যখন আমি বলতেছি ওটাকে অরিজিনালি উপগ্রুপ বলা উচিত। যদি আমাদের পরীক্ষার প্রশ্নগুলোতে গ্রুপই বলেছে, কোনো সমস্যা নাই, তোমরা গ্রুপ বলে কোনো অসুবিধা নাই। আমি একটু বেশি ঠিক করে বলতে চাচ্ছি এ আর কি। ওকে, এ আর বি যখন আলাদা করে বলি ওটা উপগ্রুপই বলা হয় আসলে। এটা এর উপগ্রুপ, ওটা বি এর। গ্রুপটা তো মেনলি 5 আসলে। তো তোমরা কেউ 5A গ্রুপ বলো, কোনো অসুবিধা নাই। কি শামিমা ক্লিয়ার ভাইয়া তুমি? আমি কিন্তু তোমাদের আইডির নামগুলো বলছি ভাই, বুঝছো? তোমরা কিছু মনে করো না, কিন্তু এই আইডির নাম বলতে গিয়ে কিন্তু তোমাদের অনেকের বাবা চাচা মামার নামও বলা হয়ে যাচ্ছে আমার, তোমরা প্লিজ কিছু মনে করো না। থ্যাংক ইউ। আচ্ছা, সৌরভ চৌধুরী লিখেছে অনেক ভালো বুঝেছি ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, ও আচ্ছা ভাইয়া 5A লিখলে প্রবলেম হবে না? ভাইয়া 5A লিখলে, একজন বলেছে যে ভাইয়া 5A লিখলে প্রবলেম হবে না, প্রবলেম হবে না। সাধারণত রোমান সংখ্যায় লেখা হয় এই আর কি, এইভাবে লিখলে কোনো প্রবলেম হবে না, হবে না ভাইয়া। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো, থ্যাংক ইউ, হবে না। ওকে, তো এ উপশ্রেণীর ক্ষেত্রে আর কোনো প্রবলেম নাই। ওকে, এবার আমরা চলে যাই ডিতে। তোমরা আমাকে কমেন্টে জানাবা এই কোশ্চেনগুলো কিন্তু এমসিকিউ পরীক্ষায় দেয়, যদিও আমি এই জিনিসগুলো কিন্তু পরের আলোচনা করব, তবু আমি তোমাদের একটু অ্যাডভান্স জিজ্ঞেস করছি। তোমরা আমাকে জানাও পর্যায় সারণীর প্রথম ডি ব্লক মৌলের নাম কি? পর্যায় সারণীর এগুলো এমসিকিউ দেয়, দেখবা পর্যায় সারণীর প্রথম পি ব্লক মৌল কোনটি, এটা অনেক জায়গায় পরীক্ষায় দিয়েছে, পরের অধ্যায়ে এমসিকিউ তোমরা পাবা এটা। আচ্ছা, এসপি দাস লিখেছো কি ভাইয়া? ভাইয়া গ্রুপ উপগ্রুপ শ্রেণী উপশ্রেণী বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা এসপি দাস, সমস্যা হবে না ভাইয়া, দেখো তুমি সবগুলাকে গ্রুপ বলো, কোনো অসুবিধা নাই, গ্রুপ আর শ্রেণী একই জিনিস, ঠিক আছে? আমি উপগ্রুপ বলছি এই জন্য তোমাদের একটু বিষয়টা একদম সূক্ষ্মভাবে বোঝানোর জন্য উপ বলেছি। আসলে গ্রুপের নাম তো 5, যখন আমি এ বলছি তখন ওটা তো উপগ্রুপই হয়ে গেল, কারণ 5-এর তো আবার একটু পরে আমরা বিও দেখবো, এটাও 5 হলো মেন গ্রুপ, আর এ যখন বলবো তখন হচ্ছে উপগ্রুপ। ওই উপগ্রুপ গ্রুপ শ্রেণী একই জিনিস, কোনো সমস্যা নাই। এসপি দাস বুঝতে পেরেছো ভাই? একটু বলো তো এখন কথাটা, একটু বলো তো ভাই। কি এসছে বই? আচ্ছা একটু সাবধানে ঢুকায় নাও। মানে কি আলভিনো লেট হয়ে গেল, তুমি তো অ্যাক্টিভ ভাইয়া, লেট হলে চলবে না। এসপি দাস একটু প্লিজ জানাও ভাইয়া, সবাই লিখেছে টাইটেনিয়াম লিখেছে একজন। এসপি দাস একটু জানাও ভাইয়া এই ভেজালটা দূর হলো কিনা। 5 যখন বলি আসলে সেটাকে উপগ্রুপ, মানে এ বি বললে সেটা উপগ্রুপই বলা উচিত, কিন্তু আমাদের বইগুলোতে বলেনি, তুমি গ্রুপ বলো, কোনো সমস্যা নাই, গ্রুপ আর শ্রেণী একই জিনিস। এসপি দাস একটু বলো ভাইয়া, তোমার কমেন্টের জন্য বুঝেছি ভাই, থ্যাংক ইউ ভাইয়া। এই টাইটেনিয়াম লিখেছে অনেকেই। পর্যায় সারণীর প্রথম ডি ব্লক মৌল স্ক্যান্ডিয়াম দিয়ে শুরু করছি আমি। পর্যায় সারণীর প্রথম ডি ব্লক মৌল হচ্ছে স্ক্যান্ডিয়াম, এবং আমি স্ক্যান্ডিয়াম দিয়ে শুরু করছি 21, ঠিক আছে? তো আর্গন, আচ্ছা সাজিয়ে লিখলাম না, 4s2 3d1। আচ্ছা তোমাদের সুবিধার্থে সাজিয়ে লিখলাম না, আর কিছু না, মানে যেভাবে বললে যেভাবে লিখলে তোমরা ভালো বুঝবা, আমি কিন্তু সেভাবেই লিখার বোঝার চেষ্টা করছি। তোমরা, আমি যখন ইউটিউবে ক্লাস দিয়েছি, অনেকগুলো ক্লাস আছে তোমরা দেখবা, তোমরা আমার ইউটিউব ক্লাস করার পর দেখবা এখন ইউটিউবে অনেকেই ক্লাস দিচ্ছে, অর্গানিক কেমিস্ট্রি দিচ্ছে, অনেকে ইনঅর্গানিক দিয়ে সবই দিচ্ছে, এবং তোমরা ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা ভাই যে আমি তোমাদের যে জিনিসগুলো যেভাবে দেখাচ্ছি পরবর্তীতে তারা কিন্তু আবার সেভাবেই দেখানোর চেষ্টা করে, তোমরা ক্লাসগুলো দেখলে বুঝতে পারবা। তো যাক ভাইয়া, দেখো ডি ব্লক মৌল যেহেতু এটা কোনো কথা হবে না, যেহেতু এটা ডি ব্লক মৌল, অতএব এটা হবে বি উপশ্রেণীর।
আমার বিশ্বাস তোমরা এটা বুঝতে পেরেছো। যেহেতু স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল, আমি কি বলেছি ভাইয়া, যে এস ব্লক এবং পি ব্লক মৌল হলে এ উপশ্রেণীর বা এ উপগ্রুপ বা এ গ্রুপ যাই বলো সমস্যা নাই, আর ডি ব্লক হলে সেটা হবে বি। যেহেতু এটা ডি ব্লক সুতরাং এটা বি উপগ্রুপ, যাই বলো গ্রুপ বলো, আমি বললাম তো কোনো অসুবিধা নাই। আচ্ছা, তাহলে যেহেতু ডি ব্লক সুতরাং বি। তোমাদের বইগুলোতে না একটু ভেজাল করে লেখা আছে, এভাবে লেখা আছে NS এবং N-1D, এই দুটা উপস্তর মিলে যে কটা ইলেকট্রন সেটাই হবে তার উপগ্রুপ। তো আমি এভাবে বলি না, আমি কিভাবে বলি শোনো। কে ও ধরো ক্লাস দিচ্ছে, সেটা হলো কোন মৌলের সর্বশেষ ইলেকট্রন যদি মৌলটা ডি ব্লক হয়, যদি কি হলো, আচ্ছা দেখি, হ্যাঁ জলি, হ্যাঁ ও তাহলে একটু খোঁজ নাও তো, আইসিতে একটু খোঁজ নাও তাহলে, বুঝছো, একটু খোঁজ নাও দেখো তো। আচ্ছা আমি ক্লাস শেষ করে ফাঁক হয়ে আসতেছি, হ্যাঁ আচ্ছা বুঝলাম, বুঝলাম। এই তো তো আচ্ছা সরি ভাই, একটা জরুরি ফোন এসছে, আমার একটা রুগী আছে মেডিকেলে ভাই, বুঝছো, এই কারণে। ওকে, তো যেটা বলছিলাম ভাই, তোমাদের বইয়ে যেভাবে লেখা আছে ওইটা আমি দেখাচ্ছি। তার আগে একটা টেকনিক শুনে নাও। যদি মৌলটি ডি ব্লক হয়, যদি মৌলটি ডি ব্লক হয় তাহলে তার সর্বশেষ ইলেকট্রনটি যত প্রধান শক্তি স্তরে, আমি একটু সহজ করে বলার চেষ্টা করছি, যদি মৌলটি ডি ব্লক হয় তাহলে তার সর্বশেষ ইলেকট্রনটি যত প্রধান শক্তি স্তরে যাবে তার আগে একটি পরের এস থাকবেই। আশা করি কথাটার অর্থ বুঝতে পারো নাই। যদি মৌলটি ডি ব্লক হয় তাহলে তার সর্বশেষ ইলেকট্রনটি যত প্রধান শক্তি স্তরে ডি অরবিটালে যাবে, তার আগে একটি পরের রেস থাকবেই। আমি আরেকবার বলছি, তারপর বুঝাই দিচ্ছি। যদি মৌলটি ডি ব্লক হয় তাহলে তার সর্বশেষ ইলেকট্রনটি যত প্রধান শক্তি স্তরে ডি অরবিটালে যাবে তার আগে একটি পরের রেস থাকবেই। কথাটা একটু ভেজাল্লা মনে হলো, এবং আমার বিশ্বাস তোমরা বুঝতে পারো নাই, এখন বুঝতে পারবা। এই কথাটার অর্থ হচ্ছে ভাই, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি সর্বশেষ ইলেকট্রনটা 3D-তে যায় তাহলে তার আগে একটা 4s থাকবেই। তোমরা ডি ব্লক মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করে দেখবা, যদি সর্বশেষ ইলেকট্রনটা 4D-তে যায় দেখবা তার আগে একটা 5s আছে। মানে আহ্বায়ন নীতি অনুসারে যদি মৌলগুলার ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে দেখবা ডি ব্লক যত মৌল আছে তার আগে একটা পরের এস থাকবেই। মানে ইলেকট্রনটা 4D-তে গেলে তার আগে একটা 5s থাকবে, 5D-তে গেলে 6s থাকবে। যেমন খেয়াল করো তো ভাইয়া, আমরা ল্যান্থেনিয়ামের আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি, আর একটু কথা বলি। যদি কেউ বলো আমাকে যে ভাইয়া যদি কোনো মৌলের এই ঘটনা না ঘটে, যদির কথা নদী ফেলে দাও, ঘটবেই। মৌলটার সর্বশেষ ইলেকট্রনটা যদি 3D-তে যায়, আহ্বায়ন নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করতে গেলে দেখবা তার আগে 4s আছে। সাজিয়ে না লিখলে আর কি, আহ্বায়ন নীতি অনুসারে না সাজিয়ে আর কি।
যদি 4d-তে যাই দেখবা আগে একটা 5s আছে, যদি 5d-তে যাই দেখবা আগে একটা 6s আছে। যদি বলো ভাই ওই যে বললাম যদি না থাকে, যদির কথা নদী ফেলে দাও, থাকবেই। এটা যে থাকবে তার সবচেয়ে বড় প্রমাণ হলো প্রয়োজনে সে ব্যতিক্রমতা দেখাবে, প্রয়োজনে সে নিজের গ্রুপের মৌলগুলোর সাথে বিটলামি করবে, তবু তোমাকে সে সাপোর্ট দিবে। তোমাকে সাপোর্ট দিবে মানে হচ্ছে সর্বশেষ ইলেকট্রনটা যদি যে ডিতে যাবে তার আগে একটা পরের রেস থাকবেই। তার প্রমাণ দেখো, ল্যান্থেনিয়াম 57। আমরা জানি ল্যান্থেনিয়ামের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল জেনন 54, কি তাই না ভাই? তারপর 6s2, তারপর হওয়ার কথা ছিল 4f1, তা না হয়ে কিন্তু কি হয় ভাই বলো তো, 5d1। দেখছো, শুধু তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য এরকম হয়েছে। তাহলে কি মনে হচ্ছে না সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার, যে ভিতরে ভিতরে কিছু একটা আছে আসলে? এগুলা বিস্তারিত আলোচনা করব আমরা পরবর্তী অধ্যায়ে। শুধু এইটুকু জেনে রাখো তোমরা, যে মৌলটা যদি ডি ব্লক হয় তাহলে সর্বশেষ যে ডিতে ইলেকট্রন যাবে তার আগে একটা পরের রেস থাকবেই। 4d-তে যদি ইলেকট্রনটা যায়, মানে মৌলটা যদি 4d-তে যাওয়ার মতো মৌল হয় তার আগে 5s থাকবেই, যদি 5d-তে যায় 6s থাকবেই, থাকবেই। তোমরা আমাকে বলো আমার এই কথাটার অর্থ তোমরা এখন বুঝতে পেরেছো কিনা ভাইয়া? থাকবেই এটা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, রিক্তা সরকারি আইডিয়ালে ছোট ডি এর আগে বড় এস, যেভাবে খুশি, সমস্যা নাই। এইগুলো টেকনিক তোমরা যেভাবে খুশি মনে রাখতে পারো, কোনো টেনশন নেই ভাই। ওকে, থ্যাংক ইউ। সবাই বুঝতে পেরেছো, লিখেছ? তাহলে তো আমাদের উপগ্রুপ নির্ণয়টা খুব সহজ হয়ে গেল ভাই। এখন আর কোনো টেনশনই নাই, এখন আর কোনো টেনশন নাই। সেইটা হলো ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা বললাম যত ডিতে যাবে তার আগে একটা পরের রেস থাকবেই। তাহলে পরের রেস একদম, মানে পরের মানে কি, 3d-তে গেলে 4s থাকবেই, 4d-তে গেলে 5s থাকবেই। এবং উপগ্রুপ নির্ণয়ের সময়, উপগ্রুপ বললাম কেন বুঝতে পারছো, বি লিখবো তাই, যেহেতু এটা ডি ব্লক মৌল অতএব বি উপশ্রেণীর, যেহেতু ডি ব্লক মৌল অতএব বি উপশ্রেণীর। এবং এই যে সর্বশেষ যে ডিতে ইলেকট্রন গেল এবং তার আগে একটা পরের রেস আছেই, এই দুটা উপস্তর মিলে যেই কটা ইলেকট্রন সেটাই ওটার গ্রুপ নাম্বার হবে। গ্রুপ উপগ্রুপ ব্যাপারটা বুঝতে পেরেছো ভাই? এই যে আমি 2 আর 3 লিখবো, এখন 1 2 3 লিখলাম, 3টা হলো কি, শুধু 3 বললে ওটা গ্রুপ হতো, কিন্তু 3b যখন বলবো সেটা উপগ্রুপ। কিন্তু তোমাদের পরীক্ষায় যখন কোশ্চেন দেয়, কোশ্চেনে কখনো কখনো দেবে উপগ্রুপ কথা লেখে, কখনো গ্রুপ লেখে। গ্রুপ বলুক উপগ্রুপ বলুক ওই একই জিনিসকেই বুঝবা। যেহেতু ডি ব্লক সুতরাং বি, আর যেহেতু সর্বশেষ যে ডিতে ইলেকট্রন গেছে আর তার আগের একটা যে এস আছে, এই দুটা উপস্তর মিলে যে কটা ইলেকট্রন সেটাই তার উপগ্রুপ হবে। ওই দুটা উপস্তর মিলে মোট কয়টা ইলেকট্রন? 3টা। তাই স্ক্যান্ডিয়ামটা হলো 3b গ্রুপের মৌল। তোমরা আমাকে কমেন্টে জানাও স্ক্যান্ডিয়াম যে 3b গ্রুপের মৌল, এইটা তোমরা বুঝতে পারলা কিনা? তোমরা আমাকে ভাই একটু প্লিজ কমেন্টে জানাও। সৌম্যদীপ রায় লিখছো ফুল ক্লিয়ার। আচ্ছা, সৌরভ চৌধুরী খুব ভালো লাগলো ভাইয়া, আরো ভালো লাগবে ভাইয়া, তোমরা তো কেমিস্ট্রি কেবল শুরু করেছ, 16 17 18টা ক্লাস হয়তো বা করলা। পুরো কেমিস্ট্রি যখন পড়বা, মানে কেমিস্ট্রি পড়তে গেলে যেমন বুঝতে হয় তেমন মনে রাখতে হয়। তো অনেকে এই বিষয়গুলোকে খুব জটিল বলে, এই কারণে তোমরা এখানে ক্লাস করো, সামনে যেগুলো আছে সেগুলো জটিল নাকি ওইটাই নিয়ে তোমাকে ভাবতে হবে না। যেগুলো আমার পড়ানো হচ্ছে এগুলো জটিল লাগছে কিনা দেখো, তাহলেই বুঝতে পারবা। আমি কনফিডেন্ট তোমাদের খারাপ লাগবে না, ভালো লাগবে আর কি। আর বুঝতেই পারছো অনলাইন ক্লাসের চেয়ে যখন বাস্তবে ক্লাস করবা আরও এনজয় করবে। এবং আমি তোমাদেরকে বলে রাখলাম, এখানকার অনেক গার্ডেন আমাকে এসে বলে যে জুয়েল জানো না বৃষ্টি হচ্ছে, যে আমরা হয়তো অনেক বলি বৃষ্টি হচ্ছে যাওয়ার দরকার নাই, তো স্টুডেন্টরা বাসায় বলে যে এটা জুয়েল ভাইয়া যদি বেঁচে থাকে ঝড় বৃষ্টি হলো সে পড়াবে, আর সে পড়ালে তার ক্লাসটা আসলে মিস করা যাবে না। এটা হচ্ছে বিষয়। মানে আমি সবচেয়ে বেশি এই জায়গাতে এনজয় ফিল করি ভাই, যে স্টুডেন্টরা যারা অ্যাক্টিভ, যারা রেগুলার, তারা আবার ক্লাসগুলো মিস করতে চায় না। ওকে, এটা হচ্ছে আমার একটা বড় পাওয়া। তো তোমাদের বুঝতে পেরেছো, আমার খুব ভালো লাগলো। তাহলে তোমরা নিজেরা একটু করে ফেলো তো বা। ম্যাঙ্গানিজ, তোমরা ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস করেই দিচ্ছি আমি, অসুবিধা নাই। আর্গন 4s2,
3d5। তাহলে তোমরা একটু আমাকে কমেন্টে জানাও ম্যাঙ্গানিজ কোন গ্রুপ। গ্রুপ বললেও সমস্যা নাই, বললাম তো উপগ্রুপ বললেও সমস্যা নাই। আমি তোমাদের কনসেপ্টটাকে শুধু ক্লিয়ার করার জন্য বা গ্রুপ উপগ্রুপ ব্যাপারটা বলে দিয়েছি। আচ্ছা মারুফা রূপা প্যালাডিয়ামের ক্ষেত্রে দেখান, সব দেখাবো। এই তুমি তো পিবি লেট লিখেছো গো, এই ভুলটা আমারও হয়, বিয়ের পেটটা ঘুরে যাবে। আচ্ছা শশী সিদ্দিকা খুব ভালো করে বুঝলাম ভাই। শাহরিয়ার শাওন ভাই একটু দেখেন। আচ্ছা কি ও তুমি বলছো বিন্যাসটা সাজিয়ে লিখলে ভাই দিয়ে সমস্যা হবে না, কেবল শিখছো তাই মনে হচ্ছে। এটা তোমার এটা সাজিয়ে লিখলে কি তোমার কাছে মনে হবে এসপি? বলো তো ভাই দাস, তোমার কি মনে হবে বলো তো যে এটা সাজিয়ে লিখলে কি এটা তোমার কাছে এস ব্লক মৌল মনে হবে? কখনোই না, কারণ ডি ফাঁকা আছে, তার মানে নিশ্চয়ই ইলেকট্রনটা ডিতে যাচ্ছিল। আমি প্রথম বুঝাচ্ছি তাই সাজিয়ে লিখিনি আর কি। এটা নিশ্চিত থেকেও সাজিয়ে লিখলেও তোমাদের প্রবলেম হবে না। আচ্ছা মুক্তাসিন 7B, অনিন্দিতা 7B, মুক্তি 7B 7, গুড, সবাই লিখেছো 7B, থ্যাংক ইউ সো মাচ, সবাই তোমরা 7B লিখেছো। আচ্ছা আচ্ছা দাঁড়া একজন কমেন্ট করেছো যে ভাইয়া এস এর পরে ডি তারপরে যদি পি থাকে তাহলে কি সবগুলো? এই গাধা, এস এর পরে ডি তারপরে পি, তাহলে এস এর পর ডি পূর্ণ করে তো পিতে যাবে ইলেকট্রন, আর পিতে যদি পূর্ণ করে যায় ইলেকট্রন তাহলে ওটা পি ব্লক মৌল হবে, তখন তো ওটা ডি তার কাউন্ট করতে হবে না। যেমন আর্সেনিকটা করলাম আমরা, আর্সেনিকটা দেখো তাহলে বুঝতে পারবা, এস এর পর ডি এর পর পি, তার মধ্যে ডি পূর্ণ করে ইলেকট্রন পিতে চলে গেছে, তার মানে তো পি ব্লক মৌল হবে, তখন ওটার এই সূত্রের মধ্যে তার পড়বে না, ওটা সর্বশেষ শক্তি স্তরে যে কটা ইলেকট্রন সেটাই তার উপগ্রুপ, যেমন আমরা আর্সেনিকটা দেখেছি, ঠিক আছে, ওটা ওর মধ্যে পড়বে ভাইয়া। ওকে সবাই ঠিক লিখেছ, এটা সবাই লিখেছ, এটা হলো। আচ্ছা আমাকে একটু জিজ্ঞেস করছে এরকম আর কি, দেখো তো 4s2, তারপর 3d10, তারপর মনে করো 4p2, তো এটা তো পি ব্লক মৌল হয়ে গেল। এটা কোন ব্লক হলো দেখো দেখি, পি ব্লক, তার মধ্যে এ উপশ্রেণী। আর পি ব্লক মৌলের ক্ষেত্রে তো শুধু সর্বশেষ শক্তি স্তরে যে কটা ইলেকট্রন থাকবে সেটাই আমাকে ধরতে হবে। সর্বশেষ শক্তি স্তর মানে 4 নম্বর সর্বশেষ শক্তি স্তর, কয়টা আছে 2 আর 2 4, তখন ওটা 4a হয়ে যাবে, ওটা তো তখন এ উপশ্রেণীর মৌলের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে, ওটা তো পি ব্লকের মধ্যে পড়ে যাবে। আর আমরা তো করছি কোন ব্লক? ডি ব্লক, যে সর্বশেষ ইলেকট্রনটা ডিতে প্রবেশ করবে। ওকে না, এগুলো প্রথম ক্লাস করার সময় ভাই মনে হয় যে প্রশ্ন করেছো টেনশন, আমি তোমাকে আধা বলা মজা করে আর কি। হ্যাঁ অনেক সময় তোমাদের বলে না, বাড়িতেও দেখবা বাবা মা ভাই বোন অনেক সময় বলে পাগল কোথাকার, তার মানে কি সে তোমাকে পাগল মনে করে, আদর করে বলে আর কি। আচ্ছা আয়রন 26, ফেকনি, আমরা কি বলি ফেকনি। ও আচ্ছা তোমাদের একটা নীল কালারের শীট আমি গ্রুপে আপলোড করতে চেয়েছিলাম, ভুলে গেছি, আজকে করে দেবো, টেনশন নাই। কয়টা বাজে? আচ্ছা 52 মিনিট ক্লাস হলো তাই না, আর তো 10 মিনিট ক্লাস পোলাপান করতেই পারে। নিকেল 28, তাহলে আয়রনের ইলেকট্রন বিন্যাসটা কি হবে? আর্গন 4s2 3d6, এটা কি হবে? আর্গন 4s2 3d7, এটার কি হবে? আর্গন 4s2 3d8। তো এখন কথা হচ্ছে তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে 6 আর 2 মিল 8 8b, এটা নিশ্চয়ই মনে হচ্ছে 9b, এটা নিশ্চয়ই মনে হচ্ছে 10b। জানো এই আধুনিক পর্যায় সারণী, অত্যাধুনিক না আধুনিক পর্যায় সারণীর বেশ কিছু ত্রুটি, সেই ত্রুটির মধ্যে একটা গুরুত্বপূর্ণ ত্রুটি হলো এইটা, সেটা হলো যে এই যে মৌলগুলোর এদের পারমাণবিক সংখ্যা আলাদা, পারমাণবিক ভর আলাদা, রাসায়নিক ধর্ম আলাদা, ভৌত ধর্ম আলাদা, তবুও একই গ্রুপে আছে পর্যায় সারণীর। কি সেই একই গ্রুপ? এই এস আর ডি মিলে যদি তোমরা দেখো 8টা, কয়টা? 8টা, 9টা বা 10টা। এস এবং ডি মিলে যদি 8টা 9টা বা 10টা হয়, যদি মৌলটা ডি ব্লক হয়, কি বললাম, যদি মৌলটা ডি ব্লক হয়, যদি মৌলটা ডি ব্লক হয় এবং এস এবং ডি মিলে যদি 8টা 9টা বা 10টা ইলেকট্রন থাকে, 3টা থাকলে 3b, বলবা হয়তো ভাইয়া 1b 2b পরে আসতেছি,
আমি স্ক্যান্ডিয়াম থেকে শুরু করেছি না, দেখছো না? প্রথম ডি ব্লক মৌল থেকে শুরু করেছি, একদম স্ক্যান্ডিয়াম থেকে শুরু করেছি। যদি 3টা থাকে, এস আর ডি মিলে যদি 3টা থাকে তাহলে হচ্ছে 3b। আর 3টা কম তো সম্ভবই না, কারণ এই যে 4s2 তারপর তো 3d1, এই 1 এর চেয়ে কম তার ডিতে সম্ভব না। 3টা থাকলে 3b, 4টা থাকলে 4b, 5টা থাকলে 6b, 6টা থাকলে 6b, 5টা থাকলে 5b, 6টা থাকলে 6b, 7টা থাকলে 7b, যেমন এই যেখানে। 8টা 9টা এবং 10টা থাকলে এও না বিও না, শুধু 8। যদি মৌলটা ডি ব্লক হয়, আমি আবারও বলছি, যদি মৌলটা ডি ব্লক হয়, এই সর্বশেষ যে ডিতে গেছে এবং তার আগে একটা পরের এস আছেই, এই দুটা উপস্তর মিলে যদি 3টা ইলেকট্রন হয় তাহলে 3b, 4টা হলে 4b, 5টা হলে 5b, 6টা হলে 6b, 7টা হলে 7b। কে 8টা 9টা বা 10টা যদি হয় তাহলে সেটা এ বি কিছুই হবে না, শুধু 8। কি মনে থাকবে ভাই? এস এবং ডি মিলে 8টা 9টা বা 10টা ইলেকট্রন যদি হয় তাহলে এও না বিও না, তারা হচ্ছে 8 গ্রুপ। এটা একটা ত্রুটি কিন্তু, যে এদের পারমাণবিক সংখ্যা, তারপর পারমাণবিক ভর, কি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সবই আলাদা, তারপরও কেন একই গ্রুপে? এই আধুনিক যেটা মানে এবি দিয়ে যখন করা হয়েছিল এটার ব্যাখ্যা দেওয়া হয়নি, যদিও অত্যাধুনিক পর্যায়ে সাধারণত এটা সলভ করে ফেলা হয়েছে। এটা 8 নম্বরে দেওয়া হয়েছে, এটা 9 নম্বরে দেওয়া হয়েছে, এটা 10 নম্বরে দেওয়া হয়েছে। কিন্তু এবি দিয়ে যখন আমরা কাউন্ট করি তখন এটা এও না বিও না, কি হবে ভাই বলতো? 8। অর্থাৎ এস এবং ডি মিলে যখন 8টা 9টা বা 10টা ইলেকট্রন হবে তখন সেটা এও না বিও না, তখন সেটা কোন উপগ্রুপ, কোন গ্রুপ হবে ভাই বলতো? শুধু 8, শুধু 8। আমি আরেকবার বলছি, তারপর তোমাদের কমেন্ট দেখবো আমি, যে এস আর ডি মিলে 3, কারণ 3-এর নিচে তো আর সম্ভব না রে ভাই, কারণ ডি তে একটা মাত্র ইলেকট্রন আছে, তো 1-এর নিচেও তা থাকবে না। তাই 3টা হলে 3b, 4টা হলে 4b, 5টা হলে 5b, 6টা হলে 6b, 7টা হলে 7b, এই পর্যন্ত ঠিক আছে। 8, 9 বা 10টা হলে এও না বিও না, তার হবে 8 গ্রুপ। ওকে, এখন তোমরা আমাকে বলো, তোমরা আমাকে একটু বলো ভাই, যে এই গ্রুপটা তোমরা অনেকে লিখেছ, আর কত ত্রুটি মনে রাখবো ভাই? কোনো অসুবিধা নাই, দেখবা এগুলো তোমাকে মনে রাখতে হবে না, পড়তে পড়তে এমনিই মনে থাকবে। তোমরা আমাকে বলো এই গ্রুপটা যে বুঝতে পারলা কিনা। আচ্ছা, থ্যাংক ইউ। তিথি লিখেছো ক্লিয়ার, তৌফিক ক্লিয়ার, থ্যাংক ইউ, ক্লিয়ার, ওকে ক্লিয়ার, থ্যাংক ইউ ভাই। এই হলো, তাহলে আমরা 3b থেকে 7b এই পর্যন্ত করলাম, 8 গ্রুপটা পারলাম। 1b 2b কই, তাই তো না? কপারের ইলেকট্রন বিন্যাস কি ভাইয়া? 29। আর্গন 4s1 3d10। জিঙ্কের ইলেকট্রন বিন্যাস কি ভাই? আর্গন। দেখো 21 থেকে শুরু করেছি কিন্তু আমরা, 21 থেকে এই যে 25 এগুলো একই রকম, তাই প্রথমটা দেখাইছি আর শেষটা দেখাইছি, বাকিগুলো একই রকম। তারপর 26, 27, 28, 29, 30, তাহলে এটা 4s2 3d10। এই হলো আমাদের কপার এবং জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। তাহলে আবার একবার প্রথম থেকে বলি, এস আর ডি মিলে যদি 3টা হয় তাহলে 3b, 4টা হলে 4b, 5টা হলে 5b, 6টা হলে 6b, 7টা হলে 7b, 8টা 9টা এবং 10টা হলে 8। এইবার মজার ব্যাপার হলো, মৌল যদি ডি ব্লক হয়, কি বললাম? ডি ব্লক হয় কিন্তু ডিটা পূর্ণ, ডি ব্লক কিন্তু ডি পূর্ণ, দেখো তাহলে ওই এসে যে কটা ইলেকট্রন থাকবে সেটাই হবে তার উপগ্রুপ। কি বললাম? ডি ব্লক, যেহেতু ডি ব্লক সুতরাং এটা বি, ডি ব্লক যেহেতু সেহেতু কি বি, কিন্তু ডিটা পূর্ণ হয়ে আছে, তাই উপগ্রুপ নির্ণয়ের সময় ডি এর ইলেকট্রনটাকে ধরতে হয় না, তখন এসে যে কটা ইলেকট্রন আছে সেটাই তার উপগ্রুপ হয়, এটা হবে 1b। এভাবে যদি বুঝতে না পারো তাহলে এভাবেও মনে রাখতে পারো, যে ওই যে 3 থেকে 7 পর্যন্ত তো সমস্যা নাই, 3b, 4b, 5b, 6b, 7b, 8, 9, 10 হলে 8b, 11 হলে 1b, 12 হলে
2b। আবার বলো না ভাই 13 হলে, 13 হলে তো পিতে চলে যাবে, 13 হলে তো পিতে চলে যাবে, তখন ওটা পি ব্লক মৌলের মধ্যে পড়বে। তাহলে কি বললাম, যদি মৌলটা ডি ব্লক হয় কিন্তু ডি পূর্ণ, তাহলে ডি এর ইলেকট্রন টাকার হিসাব করতে হবে না, তাহলে এসে যে কটা ইলেকট্রন আছে সেটাই তার উপগ্রুপ হবে। এসে কয়টা আছে, একটা, তাহলে 1b। ডি পূর্ণ, ডি ব্লক কিন্তু ডিটা কি পূর্ণ, এসে কয়টা আছে, 2টা, তাই 2b। আর যদি এভাবে বলতে চাও তাহলে 3 থেকে 7 পর্যন্ত, 1 3b 4b 5b 6b 7b পর্যন্ত, 8টা থাকলে 8b, 9টা থাকলেও 8b, 10টা থাকলেও 8b, সরি 8, 8টা 9টা বা 10টা থাকলে 8, 11 থাকলে 1b, 12 থাকলে 2b। এইভাবেও তোমরা চিন্তা করতে পারো, যেভাবে ইচ্ছা। তোমরা এখন আমাকে বলো তো ভাই, এই কপার এবং জিঙ্ক এই দুইটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। আচ্ছা সাদ মোহাম্মদ, আজ একবার, হ্যাঁ ভাই আর বোধহয় আটকাবে না, বুঝতে পেরেছো, হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে তো আর আটকানোর কথা না। আবার 17 18 19 হলে 8 গ্রুপে হবে, 17 18 19 হবে কোত্থেকে ভাই, 17 18 19 হওয়ার তো কোনো চান্সই নাই। মারুফ আরো রুমে গিয়ে ঠান্ডা মাথায় ইলেকট্রন বিন্যাস করবা, যদি তুমি দেখো যে এস আর ডি মিলে 17 18 19 পাচ্ছ তুমি আমাকে, তাহলে সামনে ক্লাস আমাকে জানাবা, ঠিক আছে? অল ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ, ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। যার মাথায় যত উল্টাপাল্টা চিন্তা আসতেছে, রুমে বসে ইলেকট্রন বিন্যাস করবা, করার পর যদি দেখে এগুলা হচ্ছে তাহলে আমাকে বলবা, টেনশন নাই। ওকে, তো তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করেছো ভাইয়া প্যালাডিয়ামটা একটু বলেন, আমি এখন তোমাদের প্যালাডিয়ামটা বলতে চাই। প্যালাডিয়াম, প্যালাডিয়াম 46, তাহলে ক্রিপ্টন, তাই না, 4d10 আর 5s0, তাই তো? তার মানে আবার এটা তোমরা বলো না এক্ষেত্রে যে ভাইয়া আপনি যে শিখালেন ডি পূর্ণ হয়ে গেলে ওই এসে যে কটা ইলেকট্রন থাকবে সেটাই, এসে তো ইলেকট্রনই নাই। তাই ওই চিন্তা করবা তোমরা, এস আর ডি মিলে কয়টা আছে, এস আর ডি মিলে কয়টা আছে, 10টা। তাহলে এস আর ডি মিলে যদি 8টা 9টা বা 10টা থাকে তাহলে তারা কোন গ্রুপে হয়? এস এবং ডি মিলে যদি 8টা 9টা বা 10টা থাকে তাহলে 8 গ্রুপ। এস এবং ডি মিলে যদি মানে তোমার ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম হতে পারে, গ্রুপ নির্ণয় কোনো ব্যতিক্রমতা নাই, মানে যে নিয়মগুলো শেখালাম এগুলোর মধ্যে সব মিলে যাবে, সব যতগুলা তুমি করবা সব মিলবে, শুধু এফ এ একটু প্রবলেম হবে তোমাদের, এফ এফ। তো আজকে তো মোটামুটি তোমাদের ক্লাস 1 ঘন্টা পার হয়ে গেছে ভাই, তাই এফ নিয়ে আমি আজকে কথা বলতেছি না। আচ্ছা প্যালাডিয়াম তো বুঝতে পারলা নিশ্চয় যে এস আর ডি মিলে যেহেতু 8টা ইলেকট্রন আছে, সুতরাং এটা 8 গ্রুপ হবে ভাই, বুঝছো? আমি এফ এফ নিয়ে তোমাদের অনেকের কমপ্লেন আছে, এফ ব্লক মৌলগুলো নাকি ব্যতিক্রম, এফ ব্লক মৌল সবাই কেন 3b, সবাই এফ ব্লক যত মৌল আছে সবাই কেন 3b? যেহেতু আজকে অনেকক্ষণ ক্লাস হয়ে গেল ভাই, এই বিষয়টা আমি সামনে ক্লাসে আলোচনা করব। আরেকটা বিষয় আমি সামনে ক্লাসে আলোচনা করব, সেটা হলো যে টেকনিক। এতক্ষণ ধরে তো ইলেকট্রন বিন্যাস করে আমরা মানে গ্রুপ নির্ণয় করলাম, তাই না? আগামী ক্লাসে আমরা তাহলে কি কি করব একটু খেয়াল করো। এফ ব্লক মৌলগুলো নিয়ে কথা বলবো, কেন এরা সবাই 3b-তে হলো। তারপর আমরা টেকনিক, শুধুমাত্র পারমাণবিক সংখ্যা, আমাকেও বলে দিল যে পারমাণবিক সংখ্যা হলো 74, বলো এটা কোন গ্রুপে আছে, আমি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই বলে দিব মৌলটা কোন গ্রুপে আছে। এই টেকনিক তোমাদের সামনে ক্লাসে শেখাবো। আর এই যে অত্যাধুনিক যেটা 1 থেকে 18, এইটা করায় তো অবশ্য আমার বেশি টাইম লাগবে না, এইটাও আমি তোমাদের সামনে ক্লাসে শেখাবো। ওকে, তাহলে সামনে ক্লাসে আমরা এই বিষয়গুলো পড়বো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো। সবাইকে ধন্যবাদ।